নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সতীনাথ ভাদুড়ীর লেখা জাগরি। ফাঁসি সেল ২ নম্বর ওয়ার্ডের অশ্বত্থ গাছটির উপরে শাখাটিতে গোধূলির ম্লান আলো চিকচিক করিতেছে। অনেকগুলি পাখি একবার এ ডালে একবার ও ডালে যাইতেছে, একদণ্ড বিশ্রাম নাই। কিছুক্ষণের মধ্যেই তো চতুর্দিক অন্ধকারে ঢাকিয়া যাইবে। তাহার পর সারা রাত নিঝুমের পালা। তাই বোধহয় শেষ মুহূর্তের এই চঞ্চলতা, এত ডানা ঝটপটানি, এত আনন্দ উৎসব। যতটুকু আনন্দ সময়ের নিকট হইতে ছিনাইয়া লওয়া যায়। সত্যই কি পাখিগুলো এই জন্য সন্ধ্যার সময় এত চঞ্চল হয়? এই সেলে আসিবার আগে ২ নম্বর ওয়ার্ডে যখন ছিলাম, প্রত্যহ সন্ধ্যায় লকআপের পূর্বে আমরাও সকলে বাহিরের খোলা হাওয়া খানিকটা লইতাম। সত্যই কি দরকারের জন্য? না, হয়তো ঘরের মধ্যে বসিয়া আছি, কোনো দরকার নাই বাহিরে আসিবার। তথাপি বাহিরে একবার আসা চাই। বেশিরভাগ রাজবন্দিরই তো এই মনোবৃত্তি দেখিতাম। ওয়ার্ডাররা বিরক্ত হইত, নিজেদের মধ্যে কি সব বলা বলি করত। ভাবটা এই যে স্বরাজিরা তাহাদের ইচ্ছা করিয়া জ্বালাতন করে, কিন্তু কেহই ওয়ার্ডারদের বিরক্ত করার জন্য এ কাজ করিত না। যতটুকু উপভোগ করিয়া লওয়া যায় তাহা কেউ ছাড়িবে কেন? ওগুলি বোধহয় কাক, এত দূর হইতে ঠিক চেনা যায় না। পাখিরা কিন্তু রাত্রেও ডানা ঝটপট করে। সেই একবার বকরি কোলে মিটিং করিয়া ফিরিবার সময় কামাখ্যা পানের বিরাট বট গাছটির নিচে আমাদের সারা রাত থাকিতে হইয়াছিল। এখানকার মাটিতে শুইয়া থাকিলে নাকি কুষ্ঠরোগ সারিয়া যায়। দূর দূরান্তর হইতে কত লোক এই উদ্দেশ্যে এখানে আসে। অনেকগুলি কুষ্ঠরোগী আশপাশের গাছগুলোর নিচে শুইয়া রহিয়াছে। ছিলাম আমি আর নীলু, আর সঙ্গে ছিল বোধহয় সহদেব। সারা রাত পাখির ডানা নাড়ার সে কি শব্দ। গাছতলায় ৩ জন পাশাপাশি শুইয়া আছি। এই গাছতলায় আস্তানা লওয়ার জন্য নীলুকে যেন একটু বিরক্ত মনে হইল। আমি জিজ্ঞাসা করিলাম, এগুলো ডানা ঝটপট করছে কেন বলতে পারিস? নীলু বলল, পিঁপড়ে টিপড়ে কামড়ায় বোধ হয়। উহার ভাবিতে সময়ও লাগে না। সব বিষয়েই উহার স্থির মত আছে। সে মতের সহজে নড়চড় হয় না। চিরকাল নীলুটা ওই রকম। সন্ধ্যার লালিমা ধূসর হইয়া আসিতেছে। অশ্বত্থ গাছের ডগাটিতে সিঁদুরে আকাশের আভা লাগিয়াছে। গাছের পাতাগুলি আর ঠিক সবুজ বলিয়া ধরা যাইতেছে না। যাক, গাছের পাতার সবুজটা গেল, ওই একটু সবুজই তো এখান হইতে দেখা যাইত। এছাড়া দেখা যায় একফালি নীল আকাশ, লোহার গড়াদের মধ্য দিয়া। লোহার তারের টোস্টারের মধ্যে এক স্লাইস পাউরুটির মতো। সেলের বাসিন্দার কাছে সেই রকমই বাস্তব। সি ক্লাস বন্দার ডায়েটের চাইতে তৃপ্তিকর। আর দেখা যায় জেল গুমটির উপরতলা। তাহার দেয়ালে বড় বড় অক্ষরে ইংরাজিতে লেখা, পূর্ণিয়া সেন্ট্রাল জেল, বিহার। আকাশের ওই ফালিটুকু আমার একান্ত গোপন, ও যে আমার নিজস্ব জিনিস। যতক্ষণ দেখা যায় ওই স্বচ্ছ নীল রং দেখিয়া লইয়াছি। এমন করিয়া আমার মতো করিয়া আকাশের ঠিক ওই অংশটুকু কি আর কেহ পাইয়াছে? আমার নীল আকাশ মুহূর্তে মুহূর্তে রূপ বদলাইতেছে। সিঁদুরের রং বেগুনি হইয়া উঠিল, দেখিতে দেখিতে ধূসর হইয়া উঠিতেছে।
আবার এখনই জমাট অন্ধকারে ডুবিয়া যাইবে। এমন বৈচিত্র্যময় রসের উৎসকে জেলার সাহেব একজন সর্বহারা বন্দীর ব্যক্তিগত সম্পত্তি করিতে কেন যে দিয়াছেন তাহা ভাবিয়া ঠিক করিতে পারি না। বোধ হয় তাহারা জানেন না, জানিতে পারলে হয়তো কাল হইতেই রাজমিস্ত্রি কমান্ডের কয়দিককে আমার সম্মুখের প্রাচীর আরো উঁচু করিবার কাজ দেয়া হইবে। হুকুম হইবে, और ऊंचा और भी ऊंचा, जरूरत पड़े तो आसमान तक भिड़ा दो। ওই গাছের সবুজটুকু ও আকাশের টুকরোটি ছাড়া এখান হইতে যাহা কিছু দেখা যায় তাহা কেবল লোহা, ইট আর সিমেন্ট, সিমেন্ট, ইট আর লোহা। উহা চক্ষুকে প্রলুব্ধ করে না, দৃষ্টিকে প্রতিহত করে মাত্র, তাহাকে ঠিকরাইয়া ফিরাইয়া দেয়। ওই সবুজ আর নীল ছাড়া আর যে কোনো রঙই দেখি সবই রুক্ষ ও কঠোর মনে হয়, চক্ষুকে পীড়া দেয়। সেলের চুনকাম করা সাদা দেয়াল তাহাও বড় প্রাণহীন, বড়ই পাণ্ডুর। তাহার উপর কতদিন চুনকাম করা হয় নাই কে জানে। দেওয়াল ভরিয়া নানা রকম দাগ, থুতুর দাগই বেশি, কেমন যেন পাংশুটে রং। বোধহয় আমার পূর্বের কোনো বাসিন্দাকে সিপাহীজিরা খৈনি খাওয়াইয়াছিল। সে কবে সব ছাড়িয়া কোন অজানা দেশে চলিয়া গিয়াছে, কেবল রাখিয়া গিয়াছে দেওয়ালে সিপাহীদের প্রতি কৃতজ্ঞতার ছাপ। কথা বলিবার লোক নাই, সেই জন্য সেলের বাহিরের জেল জগতের সহিত সম্বন্ধ কান দিয়া। কথা বলিতে পারি একমাত্র ওয়ার্ডারের সঙ্গে, তাহাও ভালো লাগে না। চারিদিকে দেওয়াল, যেদিকে তাকাও দৃষ্টি দেওয়ালে প্রতিহত হইয়া ফিরিয়া আসে, কিন্তু সর্বদা উৎকর্ণ হইয়া থাকি যদি বাহির হইতে কিছু শোনা যায়। 16 পা লম্বা 10 পা চওড়া ঘর, সম্মুখের দিকে মোটা লোহার গড়াদের দরজা, দক্ষিণ দেওয়ালে ছাতের কাছাকাছি একটা ছোট্ট গবাক্ষ, তাহারই নিচে মেঝের সঙ্গে 1 হাত চওড়া ও 1.5 হাত লম্বা 2খানি মোটা লোহার পাত দেওয়ালে বসানো। ইহাতে কতকগুলি ছিদ্র আছে, ইহার প্রয়োজন কি তাহা জানি না, বোধহয় বাতাস আসিবার জন্য, কিংবা বোধহয় এই ছিদ্রপথে বাহিরের ওয়ার্ডার শুনিতে পায় কয়েদি কি বলিতেছে। সম্মুখের গড়াদের দরজার নিকট তো একজন ওয়ার্ডার থাকে, সে তো কয়েদি কি করিতেছে না করিতেছে তাহা সম্পূর্ণ পরিষ্কারভাবেই দেখিতে পায়। তবুও কেন এই ব্যবস্থা বলিতে পারি না। ঘরের আসবাবের মধ্যে 2টি আলকাতরা মাখানো মাটির মালসা, স্থানীয় জেলের ভাষায় টোকরি, সেটি এক কোণে রাখা রইয়াছে। ওই কোণটিতে মেঝে চুনকাম করা, বৃত্তের চতুর্থাংশের আকারে। সেলের বাহিরে গবাক্ষের দিকের দেওয়ালের পাশ দিয়া গিয়াছে একটি চওড়া পাকা রাস্তা। রাস্তাটি বৃত্তাকারে জেলের সব ওয়ার্ডগুলিকে ঘিরিয়া আছে। এই রাস্তার অপর পারে জেল হাসপাতালের প্রাচীর। এই রাস্তাটি দিয়া কত লোক যাতায়াত করে, কত কয়েদি, ওয়ার্ডার, ডাক্তার, কম্পাউন্ডার, ঠিকাদার, অফিসার, মিস্ত্রি, আরো কত লোক। দিনের বেলা বেশ জনবহুল মফস্বল শহরের রাস্তার মতো মনে হয়। আর এই বিরাট পূর্ণিয়া সেন্ট্রাল জেল শহর হইতে কম কিসে। সাধারণ সময় থাকে প্রায় 2500 কয়েদি, আর এখন 1943 সালের মে মাসে আছে 4500। আরো বাড়ে না কেন তাহাই আশ্চর্য। বাহিরে না খাইতে পাইয়া পথে ঘাটে মরিয়া পড়িয়া থাকিবে, তথাপি আমাদের দেশের লোক এমন কিছু করিবে না যাহাতে তাহাদের জেল আসিতে হয়। একবার ইনকিলাব জিন্দাবাদ বলিলে বা ময়রার দোকান হইতে এক মুঠো খাবার তুলিয়া লইলে যদি 6 মাসের মতো অন্ন, জল ও মাথা গুজিবার স্থানের বন্দোবস্ত হইয়া যায়, তবে না খাইয়া মরিবার প্রয়োজন কি?
4,500। কোন শহরে 5,000 লোকের বসতি হইলেই তাহা মিউনিসিপ্যালিটি বলিয়া গণ্য হইতে পারে। জেলও যেন একটা ছোটখাটো শহর। এই শহরের নাম লৌহগারদ হইলে বেশ হয়। ধ্বনির ঝংকারে ঠিক লেলিনগ্রাদের মতো শুনিতে লাগে। লোহার পাতের ছিদ্র পথে কান দিয়া বসিয়া থাকি। মানুষের গলার স্বর এত মিষ্টি লাগে। জেলের পলিটিক্স, জেলের বাহিরের পলিটিক্স সব এখানে বসিয়া থাকিলে জানিতে পারা যায়। সুপারিনটেন্ডেন্টের সহিত জেলার বাবুর বনিবনা হইতেছে না, হেড জমাদারকে জেলার বাবু আপ বলেন না তুম বলেন, জাপানিদের রণকৌশলের কথা, জেলে কয়েদির সংখ্যাধিক্যের জন্য কত কয়েদিকে ছাড়িয়া দেয়া হইবে জেলের ভাষায় ছাঁটাইয়া। বর্মার জেল স্টাফ দল পাকাইয়া বিহারী জেল কর্মচারীদিগকে কোণঠাসা করিবার চেষ্টা করিতেছে। এই সব কথা, আরও কত কথা কানে ভাসিয়া আসে। রাজবন্দীদের উপর সেদিনকার লাঠিচার্জ হওয়ার পর কয়বার হাসপাতালে স্ট্রেচার আসিল গেল তাহার হিসাব করা গিয়াছিল এইখানে বসিয়াই। ঝনঝন লোহার শব্দ শুনিলেই বুঝিতে পারি যে যে কয়েদিটি যাইতেছে তাহার বারফেটার্সের স্থানীয় ভাষায় ডান্ডা বেডি, সেই সাজা হইয়াছে। বোধহয় সে কোনো জেল কর্মচারীর হুকুম অমান্য করিয়াছিল। কি মশা! সন্ধ্যা হইলে আর কি রক্ষা আছে? সেদিন সুপারিনটেন্ডেন্ট আসিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন কোনো জিনিসপত্রের দরকার আছে কিনা, অর্থাৎ যাহা চাও সম্ভব হইলে দিব। ছোটবেলা হইতে শুনিয়া আসিতেছি যে ফাঁসির আসামিকে এইরূপ জিজ্ঞাসা করে, আর অধিকাংশ লোকই ভালো খাবার টাবার খাইতে চায়। নূতন সুপারিনটেন্ডেন্টও কি আমার নিকট হইতে এরূপ প্রার্থনা আশা করিয়াছিলেন নাকি? আমার খুব লোভ হইয়াছিল একটি মশারির কথা বলিতে, যে কয়দিন আরামে ঘুমাইয়া লওয়া যায়, কিন্তু বলিবার সময় বলিতে পারিলাম না। কেমন যেন আত্মসম্মানে আঘাত লাগিতে লাগিল। বলিলাম, ধন্যবাদ, আমি বেশ আরামেই আছি, কোনো জিনিসের দরকার নাই। ওয়ার্ডারটা পরে আমাকে বলিয়াছিল উড়িষ্যার কোনো করদ রাজ্যের দুজন স্বরাজি বাবুর এই জেলে ফাঁসি হইয়াছিল। একজন ছিল আপনার এই 1 নম্বর সেলে, আরেকজন 2 নম্বরে। তাহারা সাহেব মারিয়াছিল, একদম জানছে 5 সাল কি বাদ। তাহারা নাকি ফাঁসির আগের দিন অনেকগুলো করিয়া মুরগির আন্ডা ভাজিয়া খাইয়াছিল। তাহার পর রাত্রে ইনকিলাব জিন্দাবাদ আরো কি কি নারা লাগাইতে থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত তাহারা নারা লাগায়। সে রাত্রে কোনো কয়েদি ঘুমাইতে পারে নাই। আপনিও যে জিনিস খাইতে ইচ্ছে করেন চাহিলেন না কেন? ওয়ার্ডারের কথা বিশ্বাস করি নাই, কিন্তু তাহার উপদেশ মনে ধরে নাই। এই ওয়ার্ডাররা অশিক্ষিত, সুবিধা পাইলেই চুরি করে, কয়েদিদের উপর প্রভুত্ব ফলায়, দুর্বলচিত্ত কয়েদির উপর অমানসিক অত্যাচার করে, কিন্তু রাশভারী কয়েদিদের সমীহ করিয়া চলে। ইহারা সরল প্রকৃতির লোক, কথার মারপ্যাঁচ বোঝে না, সৌজন্যের ধার ধারে না। সুপারিনটেন্ডেন্ট প্রভৃতি সকলেই শিষ্টাচারের খাতিরে আমার সম্মুখে ফাঁসি বা তৎসংক্রান্ত কোনো বিষয়ের উল্লেখ করেন না। কিন্তু ওয়ার্ডাররা প্রত্যেকেই 2-1টি কথা বলিবার পরই ফাঁসির কথা উল্লেখ করে। প্রথম কয়েকদিন কথাটি শুনিলেই কেমন বুকের ভিতর ছ্যাঁত করিয়া উঠিত, একটু যেন নিজেকে দুর্বল দুর্বল মনে হইত, কেমন যেন আনমনা হইয়া যাইতাম। ফাঁসির সমস্ত দৃশ্য আমার চোখের সম্মুখে ভাসিয়া উঠিত। হয়তো আমার ফাঁসির হুকুম রদ হইয়া যাইবে, এই বলিয়া নিজের মনকে প্রবোধ দিতে হইত। দিন কয়েকের মধ্যে ওই সকল কথা সহিয়া গেল, আর এখন ও কথায় কিছু মনে হয় না। সেলের ঠিক পশ্চিমেই ফাঁসির মঞ্চ। ওয়ার্ডাররাই আসিয়া খবর দেয়
আজ ফাঁসি কাষ্ঠে কালো রং দিয়াছে। আজ দড়ির সহিত আমার ওজনের একটি বালির বস্তা বাঁধিয়া দড়িটি ঠিক মজবুত কিনা তাহার পরীক্ষা করা হইতেছে। আরো কত এইরকম খবর। আশ্চর্য আমার মনের গতি। কালো রঙের কথা শুনিয়াই ভাবি ব্ল্যাক জাপান না আলকাতরা। ওয়ার্ডারকে জিজ্ঞাসা করি, আলকাতরা নাকি? দড়িটা কিসের? শনের নাকি? নিজের মনের উপর নিজেরই বিদ্রুপ করিতে ইচ্ছে হয়। এখনো কি দড়িটি কিসের তৈরি সেই কথাটি জানাই আমার বেশি দরকার? চিরকাল আমার মনের এই অদ্ভুত গতি আমি লক্ষ্য করিয়াছি। প্রয়োজনীয় অপেক্ষা অপ্রয়োজনীয় বিষয়ে আমার আকর্ষণ বেশি। পরীক্ষার পূর্বে সকলেই প্রশ্নগুলি তৈয়ারি করিতেছে, আর আমার তাহা তৈয়ারি না থাকিলেও হয়তো তাহার সহিত সংশ্লিষ্ট কোনো তুচ্ছ কথার উপর আমার মনোযোগ ন্যস্ত। জ্যামিতির প্রয়োজনীয় থিওরাম অপেক্ষা অপ্রয়োজনীয় এক্সট্রার উপর আমার অযথা মনোযোগ। ফুটনোট ভূমিকা প্রভৃতি হয়তো পরীক্ষার আগের দিনও দেখিতেছি। বৎসরের প্রথম হইতেছ মনে হইয়াছে দরকারি জিনিসগুলো তো পরে পড়িতেই হইবে, এখন খুঁটিনাটিগুলো পড়া যাক। হয়তো শেষ পর্যন্ত আসলটিই পড়া হয় নাই। মনে পড়িতেছে কাশী বিদ্যাপীঠে পড়িবার সময় একটি রাত্রের কথা। রাত জাগিয়া পড়িতেছি আমি আর সকলদেও। অ্যাক্টিভ নস্য লইয়া রাত দুপুরে সে আজকের সম্পাদকীয় পড়িয়া আমাকে শুনাইতে লাগিল। কাশী বিদ্যাপীঠে পড়িবার সময় সেবার যখন পুলিশ আমাকে গ্রেপ্তার করে সন্দেহক্রমে রাজনৈতিক হত্যাকাণ্ডের চার্জে, তখন সত্যই ফাঁসির কথা মনে হইত। পরে পুলিশ প্রমাণ অভাবে ছাড়িয়া দেয়। সত্যই আমি উহাতে লিপ্ত ছিলাম না, কিন্তু ফাঁসি যাওয়ার ভয় আমার বিলক্ষণ ছিল। বোধহয় এখন সত্য সত্যই ফাঁসির হুকুম হইয়া গিয়াছে বলিয়া ভয় কমিয়া গিয়াছে। দূর হইতেই ভয়টা বেশি থাকে। যাহারা জেলে আসে নাই তাহারা জেলে আসাটাকেই কি কঠিন ব্যাপার মনে করে, কিন্তু আসিয়া পড়িলে তখন ভয় ভাঙিয়া যায়। মশার কামড়ে সত্যই বড় কষ্ট হয়। কেন জানি না আমাদের গান্ধী আশ্রমের মশাগুলি ইহাদের অপেক্ষা জোরে ডাকে, আকারেও বড়, কিন্তু মনে হয় কামড়াইলে জ্বালা কম করে। নীলু থাকিলে ঠিক মাকে ঠাট্টা করিয়া বলিত, এরা আশ্রমের মশা কিনা, অহিংস উপায়ে রক্ত খেতে শিখেছে। মা হাসি চাপিয়া মুখে বিরক্তির ভাব আনিয়া বলিতেন, আচ্ছা হয়েছে, আপনি এখন আসুন তো। মায়ের এই সময়ের মুখখানি যেন স্পষ্ট দেখিতে পাইতেছি। চোখের কোণে দুইটি করিয়া বলি রেখা পড়িয়াছে। মার মনে সবসময় একটা ভয় ভয় ভাব দেখিতে পাই। এই বুঝি নীলু বাবাকে ঠেস দেয়া কিছু বলিল, অথচ কিছু বলিলে সে কথাটা যাহাতে বাবার কানে না ওঠে তাহারও যথেষ্ট চেষ্টা দেখিয়াছি। নীলু চিরকাল স্পষ্ট বক্তা, তাহার জন্য কতবার গোলমালে পড়িয়াছে, কিন্তু অপর লোকে তাহার কথাই কিছু মনে করিতে পারে বা তাহার কাজে ক্ষুব্ধ হইতে পারে, এ জিনিসটাকে চিরকাল তাচ্ছিল্য করিয়া গিয়াছে। সূক্ষ্ম জিনিস তাহার মনে সাড়া দেয় না। নীলুর মন ও দৃষ্টিভঙ্গি স্থূল। কলম তুলিকা তাহার জন্য নয়, সে বোঝে কায়িক পরিশ্রমের কথা, হাতুড়ি কাস্তে শাবলের কথা, আর তার হাতে শোভা পায় ইস্পাতের ক্ষুরোধা রশি, পরশুরামের কুঠারের মতো নিষ্করুণ ও কর্তব্যনিষ্ঠ। একবার নীলু বলিয়াছিল যে তাহার কবিতা ভালো লাগে না। আমি বলিয়াছিলাম যে এমন কবিতা লিখিয়া দেব যাহা তাহার নিশ্চয়ই ভালো লাগিবে। লিখিয়া দিয়েছিলাম ধনিক শ্রমিক প্রভৃতি দেয়া একটা লাঠিমারা গোছের সনেট। নীলুর খুব ভালো লাগিয়াছিল। কবিতাটি মনে নাই, এক লাইনও না। নীলু সেটিকে বাঁধাইয়া আশ্রমের ঘরে টাঙাইয়া রাখিয়াছিল, মার ঘরে। মনে হইতেছে মা দাওয়ায় বসিয়া আছেন,
মাথা নাড়িতে নাড়িতে নীলুর দিকে তাকাইয়া দন্তমূলে জিহবা ঠেকাইয়া একটি শব্দ করিলেন, চিক। তারপর ছড়া কাটিলেন, স্বভাব চায় না মোলে। নীলু আমার দিকে চোখ দিয়া ইশারা করিল, ভাবটা এই যে দাদা এইবার। দুজনে যাহা ভাবিয়াছিলাম, ঠিক যাহা ভাবিয়াছিলাম, মা সংস্কৃত শ্লোক আওড়াইলেন। অঙ্গার শত ধৌতেন মলিনশ্চ ন মুঞ্চতে। আমরা দুইজনেই হাসিয়া উঠিয়াছি। মা ঠিক মলিনশ্চ বলিয়াছেন। এইবার আমাদের হাসি শুনিয়া বুঝিতে পারিলেন যে ভুল হইয়াছে। বলিলেন, ছাই কি মনে থাকে? নীলু বলিল, তবে বলার দরকার কি? মার কথার এই ভুলগুলি আমাদের মুখস্থ, অবশ্য নীলুই দেখাইয়া দিয়াছে। তাহা না হইলে আমি হয়তো খেয়ালও করিতাম না। মা বলেন দয়া দাক্ষিণাত্য। আমি একদিন মাকে বলিয়াও দিয়াছিলাম দয়া দাক্ষিণ্য বলিতে। মার দেখিয়াছি কথা বলিবার সময় এটা মনেই থাকে না। বলিয়া দিতে গেলে অপ্রস্তুত হইয়া যান বলিয়া আমি আর ভুল দেখাইও দিই না। নীলু কিন্তু এদিকটা ঠিক বোঝে না। অপরের যে কোনো দুর্বলতা, চালচলনে বিদ্রুপের খোরাক ওর সহজেই নজরে পড়ে, কিন্তু উহার কথার ফলে অপরের মনে কিরূপ আঘাত লাগিতে পারে এদিকটা সে ভাবিয়াও দেখে না। বাবার নিকট হইতে আমরা একটু দূরে দূরেই চিরকাল থাকি। প্রয়োজনের কথা ছাড়া অন্য কোনো বড় একটা কথা হয় না। সেই জন্য বাবার এবং আশ্রমের অন্যান্য সকলের খাইবার পর আমি আর নীলু মার সঙ্গে খাইতে বসি। একটু দুধ না খাইলে মার খাওয়া হয় না, এইটি বোধহয় মার একমাত্র বিলাসিতা। আশ্রমে অনেক লোকজন তো থাকে, আর সময় অসময় নতুন অতিথি আসা ইহাও প্রায় নৈমিত্তিক ব্যাপার। এই জন্য দুধ অনেক সময় কমিয়া যাইত। অল্প দুধ আছে, মা হয়তো আমাকে আর নীলুকে দিলেন। আমি আরেকটা বাটিতে আমাদের বাটি হইতে অল্প অল্প করিয়া ঢালিয়া মার জন্য রাখিলাম। নীলু দেখিয়াছি এইরূপ সময় নিশ্চয়ই বলিবে, মার দুধ না হলে খাওয়াই হয় না। কথাটা এমন কিছুই নয়, কিন্তু মার মুখটি একটু অপ্রস্তুত হইয়া গেল, যেন কোনো গোপন দুর্বলতা ধরা পড়িয়া গিয়াছে। নীলুর এত জিনিস চোখে পড়ে, কিন্তু এটি পড়ে না। মার অসুখ করিলে অসুখ একটু বেশি হইয়াছে বলিলেই যেন একটু খুশি হন। সেই জন্য জানিয়া শুনিয়াও হয়তো মার কপালে হাত দিয়া বলিলাম, গাটা পুড়ে যাচ্ছে, বেশ জ্বর হয়েছে। নীলু সেখানে উপস্থিত থাকলে হাহা করিয়া ঘর কাঁপাইয়া হাসিয়া উঠিবে। সুপারিনটেন্ডেন্টকে আমার কোনো জিনিসের দরকার নাই বলিবার পর সেদিন মনে বেশ তৃপ্তি হইয়াছিল। খালি তৃপ্তি না, গর্বই। সাহাব তো একা আসেন না, সঙ্গে জেলের ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট জেলার, জমাদার, কয়েকজন দেহরক্ষী, ওয়ার্ডার ও মেট সকলেই ছিল। হ্যাঁ, আর যে শিখ কয়েদিটি সাহেবের খাঁকি রঙের বিরাট রাজছত্রটি ধরিয়া তাহার সঙ্গে সঙ্গে দৌড়ায়, তাহার কথা তো উল্লেখ করিতে ভুলিয়াই গিয়াছি। সত্যই দোর্দণ্ড প্রতাপ সুপারিনটেন্ডেন্ট জেল সাম্রাজ্যের এক ছত্রাধিপতি। সেদিন তাহার প্রশ্নের উত্তর দিবার পর কাহারও মুখের দিকে তাকাইতে পারিলাম না। কেমন যেন সব গুলাইয়া গেল, অথচ ইচ্ছা হইতেছিল আমার কথার ফল উহাদের উপর কেমন হয় তাহা জানার। নিজেকে বেশ নাটকের নায়কের মতো মনে হইতেছিল। সেই সন্তোষদার মুখে ছোটবেলায় স্বদেশী যুগের গল্প শুনিয়া কতবার চোখে জল আসিয়া গিয়াছে। অমর মৃতের সেই স্মৃতি আমার চোখের সম্মুখে ভাসিয়া উঠিয়াছে। এখন আর বিরক্ত করিও না, শান্তিতে মরিতে দাও। বন্দুকের গুলিতে আহত মরণাপন্ন শহীদের সেই কথার সহিত আমার কথাটির তুলনা করিয়াছিলাম। ওই গল্প শুনিয়া আমার চোখে জল আসিত। আর আমার কথাটি কি শ্রোতাদের মনে কোনোই সাড়া দেয় নাই? হয়তো দেয় নাই। ইহারা নিত্যই এই জিনিস দেখিতেছে। ইহারা বয়স্থ সংসারে অভিজ্ঞ, বালকন্যায় ভাবপ্রবণ নয়।
লোকের প্রশংসা করুক, আমার গল্প করুক, তাহাই যেন আমি চাই। ইহা আমার মনের দুর্বলতা। এক এক সময় নিজের উপর সন্দেহ হয়, হয়তোবা দেশের ভবিষ্যৎ অপেক্ষা আমার নামের ভবিষ্যৎ সম্বন্ধে আমি বেশি সজাগ। সত্যিই কি তাই? একদিনের জন্য জীবনের স্থূল উপভোগের মধ্যে নিজেকে ডুবাইয়া দিই নাই। দেশের জন্য যাহা ভালো মনে করিয়াছি তাহা করিতে বিন্দু মাত্র বিচলিত হই নাই। নিজের ব্যক্তিগত সুখ বা ভবিষ্যতের কথা ভাবি নাই। তাহার পরিবর্তে যদি চাই যে দেশের লোক আমার সম্বন্ধে দু একটি প্রশংসাসূচক কথা বলুক, তাহা হইলে কি আমার আকাঙ্ক্ষা অন্যায়? জেল ডাক্তার নিশ্চয়ই নিজের বাড়িতে আমার কথা বলিয়াছেন। অ্যাসিস্ট্যান্ট জেলার তখনই হয়তো আপার ডিভিশন রাজবন্দীদের ওয়ার্ডে গিয়ে এই কথা গল্প করিয়া আসিয়াছে। বাবাও তো সেই ওয়ার্ডে থাকেন, তাহার কানেও নিশ্চয়ই কথাটি উঠিবে। বাবা নির্বিকার লোক, বাহির হইতে দেখিয়া মনের ভাব বুঝিবার উপায় নাই। একান্তে বসিয়া চরকা কাটিতেছেন। চোখের কোণে দুফোঁটা জলে সুতা ঝাপসা হইয়া গেল। না, বাবার নিকট হইতে অতটা ব্যাকুলতা আশা করি না। হয়তো একটু উন্মনা হইবেন, চরকায় তন্ময়তা হয়তো কিছুক্ষণের জন্য কমিতে পারে, সুতা দু একবার বেশি ছিঁড়িতে পারে মাত্র। নিজের মনে সন্দেহ হইতেছে, আশঙ্কা হইতেছে যে যেরূপ আশা করিয়াছিলাম জেল স্টাফের মনে সেরূপ ভাবের উদ্রেক করিতে পারি নাই। জোর গলায় বলিতে পারি নাই, চোখ নামাইয়া লইয়াছি। হয়তো উহারা ভাবিল আমার মন সরল নয়, আমার হাবভাব যেন সরকারের বিরুদ্ধে আমার অভিমান দেখানোর মতো লাগিল। উহারা দিনরাত চোর ডাকাত খুনে লইয়া কাজ করে। ইহার ফলে উহাদের মনের ভাবপ্রবণতা ও অনেকগুলি কোমল বৃত্তি শুকাইয়া আসিতেছে। রাজবন্দীদিগকে ইহারা অন্যান্য চোর ডাকাত অপেক্ষা পৃথক বলিয়া ভাবে না। ব্যবহারে যাহা কিছু পার্থক্য, তাহা কেবল গোলমালের ভয়ে, না হয় স্বার্থের খাতিরে। যে ডাক্তার ডিভিশন 3 রাজবন্দীদিগকে রোগ হইলে গালাগালি করে, আমাশা হইয়াছে ঔষধ দাও বলিলেই বলে বাট ডোন্ট এক্সপেক্ট দাহি, অর্থাৎ দই খাইবার প্রত্যাশায় যদি চেষ্টা করিয়া অসুখটি করিয়া থাকেন, তাহা হইলে নিরাশ হইবেন, সেই ডাক্তারই উচ্চ শ্রেণীর রাজবন্দীদিগের কাছে গিয়ে মাটির মানুষ। এই তো 2 বৎসর পূর্বে ব্যক্তিগত সত্যাগ্রহের সময় এই জেল স্টাফকে কংগ্রেসের নেতাদের আশেপাশে ঘুরিতে ও কাজে অকাজে খোসামত করতে দেখিয়াছি। তখনও যে তাহারা ভাবিত যে কংগ্রেস আবার বিহারে মন্ত্রিত্ব গ্রহণ করিতে পারে, আর আজ এই জেল কর্মচারীদিগকে কি সেদিন আমার কথার ব্যবহার দ্বারা প্রভাবিত করিতে পারিয়াছি? ইহা অপেক্ষা যদি নাটকীয় ভঙ্গিতে জোর গলায় বলিতে পারিতাম, জুতো মেরে গরুদান, তোমাদের কাছ থেকে আমি করুণা চাই না, কিংবা ওই ধরনের অন্য কিছু, তাহা হইলে ইহারা বেশি প্রভাবিত হইত। একটু থিয়েটারি ভাব দেখাইত বটে, কিন্তু যাহা চাই তাহা হইত। মনে পড়িতেছে 2 নম্বর ওয়ার্ডে অক্টোবর মাসে লাঠিচার্জের পর মাথা ফাটা অবস্থায় সুখদেবের বক্তৃতা, শুইয়া শুইয়া একটানা সুরে, থিয়েটারের মরার সিনের মতো। তুম লোগো কো শরম নেহি আতা বলিয়া আরম্ভ। এখনো স্পষ্ট কানে ভাসিয়া আসিতেছে। আমি স্কুলে একবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় মেঘনাদ বধ আবৃত্তি করিয়াছিলাম। কালীবাবু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার শিখাইতেছিলেন, এই পর্যন্ত শুয়ে শুয়ে কনুয়ের উপর ভর দিয়ে বলবে, তারপর একেবারে শুয়ে পড়ে টেনে টেনে আস্তে আস্তে চোখ বুজে বলবে, কে বা এ কলঙ্ক তোর ভুঞ্জিবে জগতে কলঙ্কি। সুখদেবের বক্তৃতা পারিপার্শ্বিক অবস্থার সহিত একেবারে খাপ খায় নাই, কিন্তু লক্ষ্য করিয়াছিলাম যে ইহার বিসদৃশ্যতা অল্প লোকের চোখেই ধরা পড়িয়াছিল। বাবু বীজে ভইল বা, মানে বাবু খাওয়া হইয়াছে।
চিন্তাসূত্র ছিন্ন হইয়া গেল। দেখিলাম ওয়ার্ডার সাহেব সম্মুখে, কথাস্বরে একটু যেন সহানুভূতির আমেজ। অনেকক্ষণ হইলেও বাহিরে আলো দিয়া গিয়াছে, এতক্ষণ লক্ষ্য করি নাই। আলোটি সেলের ভিতর দিলে ইহাদের কি ক্ষতি হইত বুঝিতে পারি না। কেরোসিন তেল লাগাইয়া আত্মহত্যা করা খুব আরামের জিনিস নয়, তথাপি ইহারা সাহস পায় না, হবেও বা। উহাদের প্রত্যেক নিয়মই অনেক অভিজ্ঞতা প্রসূত। কেবল এইরূপ একটি আপাততুচ্ছ নিয়মের জন্যই গত বৎসর জেল মিউটিনি সফল হইতে পারে নাই। গেট ওয়ার্ডারকে মারিয়া কয়েদির দল চাবির গোছা হাতে পাইয়াছিল, কিন্তু বিরাট রিঙে ছিল প্রায় 2 শতাধিক চাবি এবং তাহার ভিতর অধিকাংশই ছিল অপ্রয়োজনীয়। জেলের নিয়ম এইরূপ বহু সংখ্যক বাজে চাবি রিঙে রাখিতে হইবে। জেল বিদ্রোহীগণ এই চাবির গোছা হাতে পাইয়াও কোন চাবি তালায় লাগিবে তাহা ঠিক করিতে পারে নাই। চেষ্টা করিতে করিতে 5 মিনিট সময় কাটিয়া গেল। ইতিমধ্যে পাগলি মানে অ্যালার্ম বাজিল। বন্দুক, সিপাহী, ফৌজ পৌঁছাইয়া গেল। তাহার পর সিপাহীজির প্রশ্নের জবাব না দিয়া জিজ্ঞাসা করিলাম, এখন কটা বেজেছে? সিপাহীজি বলিল, দফা বদলি ট্রেন হইয়াছে, অর্থাৎ ইহাদের স্থানে রাত্রি ডিউটি দেবার ওয়ার্ডারের দল আসিয়া গিয়াছে। গুমটিতে এখন কোন ওয়ার্ডে কত কয়েদি বন্ধ হইল, আজ নতুন কয়েদির আমদানি কত খরচা অর্থাৎ ছাড়া পাইয়াছে, তাহার পর একুনে মিলিল কিনা তাহার হিসাব হইতেছে। সিপাহীজি তখনও দেখি তাহার প্রশ্নটি ভুলে নাই, আবার জিজ্ঞাসা করে, ভোজন নাহি কিয়ে? দেখিলাম সে লক্ষ্য করিয়াছে যে আমি ভাত খাই নাই। বলিলাম, না, খিদে পায়নি। সে বলিল, দহি হ্যায়, থোড়া ভোজন কর লিয়া যায়। সপ্তাহে একদিন করিয়া নিম্ন শ্রেণীর রাজবন্দীরা দই খাইতে পায়। পিতলের থালার উপর পাতলা মহুয়া দই, উহাতে আবার একটা পোড়া পোড়া গন্ধ। কংগ্রেস মিনিস্ট্রির প্রবর্তিত নিয়ম, তৃতীয় শ্রেণীর রাজবন্দীদের নিত্য উপহাসের জিনিস। লক্ষ্য কংগ্রেসের বড় কর্তাদের প্রতি, কেন তাহারা সকল রাজবন্দীদিগের একটিমাত্র শ্রেণী করেন নাই? উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর রাজবন্দী রাখিবার অর্থ কি? উচ্চ শ্রেণীর 10 আনা খোরাকি ও নিম্ন শ্রেণীর 3.5 আনা, ইহার মাঝামাঝি একটি শ্রেণী কেবল রাজনৈতিক বন্দীদের জন্য করিলে কি হইত? নিম্ন শ্রেণীর রাজবন্দীদিগকে নিজের পয়সা খরচ করিবার অধিকার দিলে কি হইত? বাহিরে হইতে তাহাদের জন্য খাবার বা অন্য কোনো জিনিস আসিলে তাহা লইতে দিলে বড় কর্তাদিগের কোন পাকা ধানে মই পড়িত? মাসে 2খানি করিয়া চিঠি লিখিতে দিলে কি মহাভারত অশুদ্ধ হইয়া যাইত? নিজের পয়সায় বিড়ি সিগারেট খাইবার অধিকার দিলে তাহাদের কি ক্ষতি হইত? আরও কত কি অভিযোগ। উঁচু গুমটির উপর হইতে সুর করিয়া জলদমন্দ্র স্বরে রাগিনী উঠিল, बोलो रे 1 नंबर, बोलो रे 2 नंबर, बोलो रे 3 नंबर, बोलो रे 4 नंबर, बोलो रे 5 नंबर, बोलो रे 6 नंबर, बोलो रे नया गोल, बोलो रे औरत किया। সব ওয়ার্ডের জবাব আসিল না। বোধহয় আমার সেল পর্যন্ত সে শব্দ পৌঁছাইল না। গুমটির উপরের সিপাহীটিও যেন সব ওয়ার্ড হইতে উত্তরের প্রত্যাশা রাখে না। তাহার কাজ যন্ত্রের মতো, কলের গানের মতো একবার করিয়া চিৎকার করিয়া যাওয়া। প্রত্যেক ওয়ার্ড হইতে উত্তর আসা উচিত কতগুলো করিয়া কয়েদি প্রতি ওয়ার্ডে বন্ধ হইয়াছে। ইহার টোটাল আগেই গুমটির নিচের তলায় জেল কর্মচারীরা করিয়া রাখিয়াছে। চিৎকারটি কেবল একটি নিয়ম রক্ষা মাত্র। সব ওয়ার্ডার, মেট বা পাহারাই একথা জানে, সেই জন্য ইহার উত্তর দিয়া বৃথা পরিশ্রম করিতে রাজি নয়। ঢং ঢং করিয়া ঘণ্টা পড়িল। গিনতি মিলান হইয়া গেল, 9টা বাজিয়া গিয়াছে। কালকের গিনতি মিলান আর শুনিতে হইবে না।
গুমটির উপরে আলোটা নিশ্চয়ই 500 ক্যান্ডেল পাওয়ারের। ব্ল্যাক আউটের জন্য উহার কালো ঢাকনা, কিন্তু ঠিক তাহার নিচেই বাঁশের চাটাইয়ের বোনা প্রকাণ্ড একটা ছাতা, ওয়ার্ডারকে রৌদ্র ও বৃষ্টি হইতে বাঁচাইবার জন্য। ব্ল্যাক আউটের জন্য গুমটিতে কালচে রং করা হইয়াছে, কিন্তু এই ছাতাটির উপর আলো পড়িয়া এত আলো চারিদিকে প্রতিফলিত হইতেছে যে একটানা বেশিক্ষণ উহার দিকে তাকানো যায় না। ছাতাটি ব্ল্যাক আউটের সকল চেষ্টা বিফল করিয়া দিয়াছে। গুমটিও তাহার উপরের ছাতাটি দেখিলেই কাশীর অহল্যাবাই ঘাটের কথা মনে পড়ে। ঘাটের সেই গম্বুজটির উপর আমাদের নিত্যকার সান্ধ্য আড্ডা ছিল। সিনেশ্বর শুকুল একদিন উহার উপর হইতে পানের পিচ ফেলিয়াছিল, তাহা লইয়া কি হুলস্থুল কাণ্ড। অদ্ভুত সাহস সিংহেশ্বরের, সে দেখিয়াছি মরিতে একটুও ভয় পায় না। সে এমন তাচ্ছিল্যের সহিত ফাঁসি যাওয়ার কথা বলিত যে শুনিয়া আমার হিংসা হইত। বুঝিতে পারিয়াছিলাম সে আমাকে তাহাদের দলই সদস্য করিতে চায়, কিন্তু তাহার ইচ্ছা পূর্ণ করিতে পারি নাই। অন্তরের ভিতর খোঁজ করিয়া যখন দেখি, তখন এক এক সময় মনে হয় যে আমার সাহসের অভাবের জন্যই বোধহয় তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিতে পারি নাই। তাহাদের কার্যক্রম পছন্দ হয় নাই বলিয়া নয়, কিন্তু আজ সে ভয় গেল কোথায়? বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে শুনিয়াছি লোকের মৃত্যু ভয় বাড়ে। আমার বেলায় এই নিয়মের ব্যতিক্রম হইল নাকি? সিংহেশ্বরের সহিত এখন দেখা হইলে কত কথা হইত। অনেকদিন পরে তাহার সহিত রামগড় কংগ্রেসের সময় হঠাৎ দেখা। সে কংগ্রেস মিনিস্ট্রির সময় বেরিলি জেল হইতে ছাড়া পায়। মেল ডাকাতিতে তাহার সাজা হইয়াছিল। লখনৌর কাছের সে জায়গাটির নাম মনে পড়িতেছে না, পিপরাহা না কি যেন নাম। নূতন সিপাহী কখন আসিয়াছে বুঝিতে পারি নাই। চমক ভাঙিল সে যখন জিজ্ঞাসা করিল, বাবু একটা বিড়ি খাবে? আজ ওয়ার্ডাররা পর্যন্ত অন্তরঙ্গ হইতে চায়। যদি আমার কোনো উপকার করিতে পারে, যদি আমাকে একটু খুশি করিতে পারে। এই সহানুভূতি স্বতঃস্ফূর্ত, কিছুমাত্র কৃত্রিমতা ইহাতে নাই। তাহার সহানুভূতির দান প্রত্যাখ্যান করাতে বোধহয় সে একটু মনক্ষুণ্ণ হইল। একটু কিন্তু কিন্তু করিয়া সে তাহার ডিউটি সারিয়া লইল। একবার তালাটা খটাং করিয়া নাড়িয়া শব্দ করিল, পরে হরহর করিয়া গড়াদের দরজাটা নাড়াইয়া দিল। এ কাজ তাহার আগেই করা উচিত ছিল, আগের প্রহরী থাকিতেই। উদ্দেশ্য যে দরজা ঠিক বন্ধ কিনা আর হুড়কু ঠিক পড়িয়াছে কিনা তাহা দেখা। আগের ওয়ার্ডারদের সঙ্গে কয়েদি বন্দোবস্ত করিয়া তালা খুলাইয়া রাখিতে পারে, অথচ কয়েদি পালাইলে আগেকার ওয়ার্ডারের কোনো দায়িত্ব নাই, কেননা সে তাহার পরের ওয়ার্ডারকে চার্জ বুঝাইয়া দিয়াছে। এই জন্যই এত সতর্কতা, এই ব্যবস্থা। কিন্তু আগের ওয়ার্ডার চলিয়া গিয়াছে। ঘরমুখ গরু এ সময়টুকুর তর সয় না। এক নাগারে দিনে 8 ঘন্টা ডিউটি দিয়াছে, দোষী বাকি। সিপাহীজি একটু মনক্ষুণ্ণ হইয়াছে মনে করিয়া কথা বলিলাম। জিজ্ঞাসা করিলাম, ওদিককার ডিগ্রিগুলোর কাজ শেষ করিয়া আসিতেছে নাকি? বলিল, হ্যাঁ, 10 নম্বর, 9 নম্বর, 7 নম্বর, 3 নম্বর আর 1 নম্বর, এই 5টি ডিগ্রিতে আসামি আছে। আজ 10 নম্বর থেকে আরম্ভ করেছি। ওয়ার্ডের সিপাহী তো কোথায় বাহিরে বসিয়া গল্প করিতেছে। আমার আর 3 নম্বর সেলের সিপাহীর উপরই গম্ভীর ভার দিয়াছে। কনডেমড সেলসের 5 জন কয়েক। জেলের ভাষায় এই ওয়ার্ডটির নাম ফাঁসি সেল। কনডেমড সেল শুনিলেই আমার মনে হয় যেন সেলগুলো ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক কনডেমড। ইহা যে কনডেমড প্রিজনারদের জন্য, তাহা হইতেই যে এই ওয়ার্ডের এই নাম, এই কথাটি প্রথমে মনে আসে না। 9 ও 10 নম্বর সেলে থাকে 2 জন বোমার কেসের আসামি, আন্ডার ট্রায়াল। উহাদের এ সেলে কেন রাখিয়াছে জানি না। ফাঁসি সেলের 20টি সেল ব্যতীত
এ জেলে আরও 40-50টি সেল আছে। তথাপি ইহাদের কেন এখানে রাখিয়াছে বলা শক্ত। হয়তো পুলিশের আদেশ সেইরূপ। বোধহয় পুলিশ ইহাদের নিকট হইতে স্বীকারোক্তি পাইবার আশা রাখে, সেই জন্য অপর রাজবন্দীদিগের সহিত মেলামেশা করিতে দিতে রাজি নয়। 7 নম্বরে থাকে একজন পাগল। সে আপন মনে বাজে বকে, ওয়ার্ডার দেখিলেই অশ্রাব্য ভাষায় গালাগালি দেয়। 9 ও 10 নম্বর সেলের দরজা সারাদিন খোলা থাকে। দুপুরে কোনোদিন তাহারা আমার সেলের স্পেশাল ওয়ার্ডারকে বিড়ি, চিনি প্রভৃতি দিয়া তাহার পরিবর্তে আমার সহিত 2-1টা কথা বলিয়া লয়। সন্ধেবেলা তাহাদের দরজা বন্ধ হইবার পর তাহারা নিজের নিজের সেল হইতে পাগলটিকে চটাইতে থাকে। তাহার নাম ধরিয়া ডাকিলেই সে গালাগালি দিতে আরম্ভ করে। ওয়ার্ডাররা বলে যে লোকটি মিথ্যা পাগলামির ভান করে। এইরূপ তাহারা কত দেখিয়াছে। সরকার ওত্তা বুরবাক নেহি হ্যাঁ, রেহাই পাওয়া অতটা সহজ নয়। 3 নম্বরে থাকে একটা খুনি আসামি, ভাইকে খুন করিয়াছে। সে এক অতি কুৎসিত কাহিনী। তাহার পারিবারিক জীবনের কদর্য পঙ্কিলতার বিবরণ তাহার স্ত্রী জজ সাহেবের এজলাসের সর্বসমক্ষে বলিয়াছে। হাইকোর্টে আপিল হইয়াছিল, তাহাও খারিজ হইয়া গিয়াছে। লোকটি দিন রাত সীতারাম সীতারাম বলে আর ভজন গায়। ওয়ার্ডার যে আমাকে আসামি বলিল, কথাটি আমার পছন্দ হইল না। মনে হইতে লাগিল ইহা অপেক্ষা ভদ্র ভাষা তাহার ব্যবহার করা উচিত ছিল। ছোটবেলার শিক্ষা দীক্ষা সংস্কার আমার মনে যে ছাপ রাখিয়া গিয়াছে তাহা একেবারে মুছিয়া ফেলা শক্ত। সত্যই তো, ওয়ার্ডার তো ঠিকই বলিয়াছে। আমাকে আসামি বলিবে না তো কি বলিবে? আজ তো আমি জেলের মধ্যে সর্বাপেক্ষা বড় আসামি। যাহার ফাঁসি শীঘ্রই হইবে সেই 1 নম্বর সেলে থাকে। 1 নম্বর সেলের পরই একটি দরজা। কেবল ফাঁসি দেবার সময় এই দরজাটি খুলিয়া আসামিকে ফাঁসির মঞ্চে লইয়া যাওয়া হয়। অন্য সময় দরজাটি বন্ধ থাকে। সেই চরম মুহূর্তের পূর্বে একবার দরজাটি দেখিতে ইচ্ছা করে। উহার তালাটা কি মরচে পড়া? আমার সহিত মৃত্যুর ব্যবধান কেবল মাত্র এই দরজাটি। তথাপি আসামি কথাটিতে আমার মনটা খুঁতখুত করিতেছে। বোমার বাবুদেরও তো সিপাহীজি আসামি বলিল, তাহা কিন্তু আমার কানে কটু বোধ হইল না। বোধহয় বোমার মামলার আসামি কথাগুলিতে আমার কান অভ্যস্ত। ওই কথাগুলির সহিত দেশসেবক দিগের স্বদেশ প্রেমের অনেক স্মৃতি বিজড়িত আছে, অন্তত আমার মনে। কিন্তু ফাঁসির আসামি কথাটি শুনিলেই আমার সাধারণ খুনে ডাকাতের কথা মনে পড়ে। ইহাদের চিত্রই ওই কথাগুলির সহিত আমার মনে বদ্ধমূল বসিয়া গিয়াছে। মনে হয় সিপাহীজি আসামি শব্দটি ব্যবহার করিয়া আমাকে চোর ডাকাতের সহিত এক করিয়া দিল। এই জন্যই বোধহয় কথাটিতে আমার অপছন্দ ও আপত্তি। অন্তরের ভিতর বেদনার অনুভূতি জাগে। একজন ওয়ার্ডারের চক্ষেও আমি পূজ্য দেশসেবক নই। আমি তাহার নিকট হইতে আশা রাখি প্রশংসার। কথায় না হোক, অন্তত হাবভাবে আমার ত্যাগের জন্য। ইহাদের জন্য আমি প্রাণ বিসর্জন দিতেছি। কোথায় ইহারা কৃতজ্ঞ থাকিবে তা নয়, কৃতজ্ঞতার পরিবর্তে ইহারা দিতে জানে সহানুভূতি। শহীদের প্রতি সহানুভূতি নয়, যে হতভাগ্য মাত্র আর কয়েক ঘন্টা এই লীলাময়ী ধরণীকে উপভোগ করিতে পারিবে, তাহার প্রতি করুণা। মনে পড়িল মাসিমাকে। নৈহাটি স্টেশনে মাসিমাকে পশ্চিমের গাড়িতে তুলিয়া দিতে গিয়াছি। মাসিমার মাথার চুল ছোট করিয়া ছাঁটা, গেরুয়া বস্ত্র পরা, গলায় তুলসীর মালা। নিজের সংসারের সহিত বিশেষ কোনো সম্বন্ধ নাই, মাঠে বা আশ্রমে থাকেন। নবদ্বীপ হইতে বৃন্দাবন যাইতেছেন। সঙ্গে পিস্তল লটবহর, সোনামুগের বস্তা, ডাব, ছানা বড়ার ক্যানেস্তারা, মাজা তিল, গুরু ভাই বোনদের জন্য যাইতেছে। এই জিনিসগুলি গাড়িতে তুলিয়া দিবার জন্যই আমার আশা। মাসিমা গাড়িতে উঠিলেন।
সব জিনিস কুলির মাথা হইতে নামাইয়া গাড়িতে রাখিলাম। মাসিমা জিজ্ঞাসা করিলেন, সব জিনিস উঠেছে তো? আমি 1-2 করিয়া গনিয়া বলিলাম, হ্যাঁ, মোট 22টি মাল উঠিয়াছে। নিমেষে মাসিমার চোখে জল আসিল। আমিও অপ্রস্তুতের এক শেষ। বুঝিতে পারলাম নিজের অজ্ঞানতায় কোনো অপরাধ করিয়া ফেলিয়াছি। পরে মাসিমাই তাহা পরিষ্কার করিয়া বলিয়া দিলেন, রেশমি কাপড় দিয়া ঢাকা তাহার স্বর্গীয় গুরুদেবের তৈলচিত্রটিকে আমি মালের মধ্যে গনিয়াছি। সেই সময় মাসিমার এই মনস্তত্ত্ব আমার নিকট অদ্ভুত মনে হইয়াছিল। আর আজ আসামি কথাটি শুনিবার পর নিজের চিন্তাধারা দেখিয়া আশ্চর্য হইয়া যাইতেছি। ফাঁসির আসামিকে আসামি না বলিলেই আশ্চর্য হইবার কথা। ফাঁসির মঞ্চ কথাটিকেও যেন কত শহীদের স্মৃতির সুবাস ঘিরিয়া আছে, কিন্তু উহাকেই ফাঁসি কাট বল, মনে পড়িবে খুনি আসামির কথা। আর সবচাইতে আশ্চর্য, মানস নেত্রে দেখি একটি মৃতদেহ জিমন্যাস্টিকের হরাইজন্টাল বারে ঝুলিতেছে, অসার পা দুখানি শূন্যে ঘুরপাক খাইয়া দুলিতেছে, ধীরে একঘেয়ে গতিতে। উত্তর উত্তর পূর্ব, পূর্ব পূর্ব দক্ষিণ, দক্ষিণ দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব দক্ষিণ, পূর্ব উত্তর পূর্ব উত্তর, কোন ইংরাজি নোভেলে পড়া একটি দৃশ্য। 10 নম্বর সেল হইতে ওয়ার্ডার ডিউটি আরম্ভ করিয়াছে বলিলে, তাহার মানে আজ 11 হইতে 20 নম্বর সেল খালি। যে সকল কয়েদি জেলের নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করে তাহাদিগকে জেল কর্তৃপক্ষ সাধারণত সেলের সাজা দেন, তাহারা ওই সেলগুলিতে থাকে। সেলে একাকী কিছুদিন বাস করিতে হইবে, ইহাই শাস্তি। কয়েকদিন নির্জন বাস থেকে সাজা, তাহা তো আমি বুঝিতে পারি না। ওয়ার্ডের হট্টগোলের ভিতর হইতে দিন কতক মধ্যে মধ্যে নির্জন বাস খুব খারাপ লাগিবার কথা নয়। ওই সেলগুলির ব্যবহারও হয় খুব। আজ সব ঘর খালি কি করিয়া হইয়া গেল, এরূপ তো কখনো হয় না। বোধহয় ইচ্ছা করিয়াই তাহাদের স্থানান্তরিত করা হইয়াছে। হয়তো সুপারিনটেন্ডেন্ট তাহাদের শাস্তি মাপ করিয়া দিবার নির্দেশ দিয়াছেন। তিনি বোধহয় চাহেন আজ রাত্রে যত কম লোক কনডেমড সেলসে থাকে ততই ভালো। হয়তো আজ এখানে থাকিলে তাহাদের মনের উপর কিছু প্রতিক্রিয়া হইতে পারে, সেই জন্য যাহাদের এই স্থান হইতে সরাইতে পারা যায় তাহাদের সরাইয়া দেয়া হইয়াছে। কর্তার ইচ্ছায় কর্ম। 13 নম্বরের কুষ্ঠরোগগ্রস্ত কয়েদিটিকেও কি জেনারেল ওয়ার্ডে লইয়া যাওয়া হইয়াছে? এক এক সুপারিনটেন্ডেন্টের এক এক রকম খেয়াল। মেজর ফিল্পটাসকে দেখিয়াছি, নারীচিত্র সম্বলিত পুস্তক তিনি কখনো জেলে পাশ করিতেন না। তিনি শুনিয়াছিলাম মানসিক ব্যাধিতে বিশেষজ্ঞ ছিলেন। তাহার মত ছিল যে নারী দেহের প্রতিকৃতি যাহারা কিছুকাল যাবৎ জেলে আছে তাদের মনের উপর নানারূপ প্রতিক্রিয়া আনিতে পারে। সেবার হাজারিবাগ জেলে এই লইয়া রামখেলায়ন বাবুর সহিত সাহেবের কি বচসা। বেচারারও তো শখের রয়্যাল একাডেমির সেই বৎসরের ছবিগুলোর বই হইতে 10-15 খানি পাতা কাঁচি দিয়া সযত্নে বাদ দেয়া অবস্থায় তিনি পাইয়াছিলেন। ছবিগুলো পাইলে তাহার মনের উপর কি প্রতিক্রিয়া হইত তাহা হয়তো আমরা দেখিতে পাইতাম না, কিন্তু না পাইয়া সাময়িক প্রতিক্রিয়া কি হইয়াছিল তাহা আমরাও দেখিয়াছিলাম, ফিল্পটাস সাহেবও দেখিয়াছিলেন। ফলে তাহার 14 দিন নির্জন সেলের শাস্তি হয়। বড়ই গরম। সেলে বায়ু চলাচলের রাস্তা নাই। বৈশাখ মাস শেষ হইয়া গেল, এখন বোধহয় সেলের বাহিরেও এইরূপই গরম। দরজার উপর মেঝেতে গড়াত ধরিয়া বসিয়া থাকি, যদি বাহিরের ঠান্ডা কিছু পাওয়া যায়। ঘরের বদ্ধ গুমোট হাওয়ায় মাথা কেমন যেন ভার ভার মনে হয়। লক্ষ্য করিয়াছি যে এই সময়
কিছুক্ষণ গড়াদের ভিতর দিয়া মুখ নাক যতদূর বাহির করা যায় ততদূর বাহির করিয়া বাহিরের মুক্ত বাতাস সেবন করিলে ধীরে ধীরে মাথার ভার ভার ভাবটা কাটিয়া যাইতে থাকে। আগে মাথার কষ্ট আরো বেশি হইত। কিছুদিন হইতে স্নান করিবার সময় ওয়ার্ডার একটু করিয়া সরিষার তেল দেয়। কোথা হইতে একটা পুরাতন মাখনের টিনে একটু তেল জোগাড় করিয়াছে। ফাঁসির আসামির প্রতি এই অনুকম্পা। প্রথমে ভাবিয়াছিলাম লইব না, কিন্তু সে যখন কোনো কথা না বলিয়া হাতে ঢালিয়া দিল তখন আপত্তি করি নাই। বোধহয় মাথার অস্বস্তির কথা মনে করিয়া আর কোনো কথা না বলিয়া সিপাহীজি যে তেলটুকু হাতে ঢালিয়া দিল তাহা দেখিয়া বাকসংযম ইহারা জানে না। দিনে 8 ঘন্টা করিয়া ডিউটি আর রাত্রে 2 ঘন্টা করিয়া, বড় একঘেয়ে ইহাদের জীবন। এই ডিউটির সময়ের মধ্যে কথা বলিলে একঘেয়েমির একটু লাঘব হয়। সে একটাও কথা বলিল না। তাহার উপর মাখিবার জন্য সরিষার তেল দিল। এতখানি সরিষার তেলের মায়া ছাড়িয়া দিল। আশ্চর্য! ইহারা যে জিনিস পায় জেল হইতে চুরি করে, কাপড় কাচা সাবান, চাল ভাজা, চীনাবাদাম, আলু, নারকেল দড়ি, লোহার পেরেক, হ্যারিকেন লণ্ঠনের ছিপি প্রভৃতি কোনো জিনিস ইহাদের হাত এড়াইতে পায় না। উচ্চ শ্রেণীর রাজবন্দীদের চায়ের পেয়ালা হইতে আরম্ভ করিয়া গামছা পর্যন্ত সব জিনিসই চুরি যায় রাত্রে। যখন ওয়ার্ডাররা ব্যতীত জেলের সকল লোকে ওয়ার্ডে তালাবন্ধ অবস্থায় থাকে। চোরেরা ঘরে তালাবন্ধ, তথাপি চুরি বন্ধ হয় না। এহেন ওয়ার্ডারের এই উদারতা আমাকে বিহ্বল করিয়াছিল। আরো আশ্চর্য হইয়াছিলাম যখন সেদিন পাগল কয়েদিটিকে দিয়া আমার কুর্তা ও জাঙ্গিয়া কাচাইয়া দিল। স্নান করিয়া শুকনো ইজার পরিয়াছি, আর অমনি আমাকে একরকম জোর করিয়াই সেলে ঢুকাইয়া দিল। আমাকে আপত্তি করবারও অবকাশ দেয় নাই। তাহার পর নিজের হাফ প্যান্টের বেল্ট আলগা করিয়া পিছনের দিকে কোমরের নিচে হাত ঢুকাইয়া দিয়া একটি বিড়ি বাহির করিল। বিড়িটি পাগলকে দিয়া নিজের দিয়াশলাই দিয়া ধরাইয়া দিল। বুঝিলাম তাহার কাপড় কাচার পারিশ্রমিক। কোনো কথা না বলিয়া কেহ যদি কোনো কাজ করিয়া দেয়, তাহা হইলে তাহাকে প্রত্যাখ্যান করা বড় শক্ত। মনে হইল সিপাহীজিটি আমার ত্যাগ ও দেশভক্তি সম্বন্ধে সচেতন, ঠিক অন্য সিপাহীর মতো নয়। মন বেশ হালকা বোধ হইতে লাগিল। তাহার পর হইতে আজ কয়েকদিন দিনের বেলায় দেখি সেই সিপাহীরই ডিউটি থাকে। তেল মাখে না আমাদের পার্টির চন্দ্রিমা, বলে তেল লাগাইলেই তাহার মাথা গরম হইয়া ওঠে। বেঁটে ছোট্টখাট্ট মানুষটি, অতি সরল, নীরব, অক্লান্ত কর্মী। অপরের কোনো কাজে আসিতে পারলে কৃতার্থ হইয়া যায়। 2 নম্বর ওয়ার্ডে দিনরাত চোরকির মতো এক স্থান হইতে অন্য স্থানে ঘুরিয়া বেড়াইতেছে। মাথার একরাশ রুক্ষ বাবরি চুলে তেল দেয় না। 1932 সালে মেলিংগঞ্জ কংগ্রেস আশ্রমে জপতি উদ্ধার সত্যাগ্রহের সময় তাহার কানে নাকি সাইকেলের পাম্প দিয়া হাওয়া ঢুকাইয়া দেয়া হয়। সেই হইতে সে কানে শুনিতে পায় না। চোখের সম্মুখে দেখিতেছি আজ সকালে চন্দ্রিমা 2 নম্বর ওয়ার্ডে ঘরের ভিতরে শোকসভার আয়োজন করিয়াছে। নীরব শোকসভা। রামভজনবাবু সভাপতি। সকলের সভাপতির সহিত 1 মিনিট নীরবে দাঁড়াইল। তাহার পর ধীরে ধীরে বসিয়া পড়িল। চন্দ্রিমা দাঁড়াইয়া আছে। ইতস্তত বিক্ষিপ্ত রুক্ষ চুলের বোঝা 2 হাত দিয়া কানের পাশে সরাইয়া দিল। সিংহের কেশরের মতো দেখাইতেছে চুলগুলিকে। কয়েদির 2 হাতে হাত করা দিয়া দাঁড় করাইয়া দিলে সে যেরূপ ভঙ্গিতে দাঁড়ায়, সেই অবস্থায় দাঁড়াইয়া আরম্ভ করিয়াছে, মেরে গোলাম ভাইও আজ। চতুর্দিক হইতে গুঞ্জনধ্বনি উঠিল। সবাই চন্দ্রিমাকে থামিতে বলিতেছে।
এখনই হয়তো জেল কর্তৃপক্ষের কাছে মিটিংয়ের খবর চলিয়া যাইবে, এখনই হয়তো লাঠিচার্জ হইবে। हम ही लोगों को भीतर कितने सीआईडी है? शोक सभा में कहीं भाषण होता है, बॉय रहे वो कुछ नहीं सुनेगा। आरो कत प्रकारेर मंतब्य। चंद्रिमा किन्तु आमार कथा बलिया चलियाछे, आमार त्यागेर कथा, आमार देशभक्तिर कथा, ताहार सहित आमार व्यक्तिगत बंधुत्वेर कथा। आपार डिविशन वार्डेर बर्तमान बासिंदा आमार बाबा मास्टर साहेबेर प्रति समबेदनार कथा। औरत गीतार कयदी देवीजी बिलुबाबुर मा जाहाते ए आघात सह्य करिबार शक्ति पान ताहार जन्य इच्छा ज्ञापन। এই রাষ্ট্রীয় পরিবার ভারতের সম্মুখে কি উজ্জ্বল দৃষ্টান্ত রাখিয়াছে তাহার কথা, শ্রোতাদের কর্তব্যের কথা, আরো কথার পর কথা গাঁথিয়া চলিয়াছে। অর্ধ নিমিলিত চক্ষের কোণে জল আসিয়া গিয়াছে। সকলে ধরিয়া চন্দ্রিমাকে বসাইল। স্থির হইল মৃত আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিবার জন্য সকলে সারাদিন উপবাস করিবে। চন্দ্রিমার উপবাসে চিরকাল আপত্তি। তাহার পার্টির লোকেরা রাজনীতি ক্ষেত্রে উপবাসের কোনো প্রয়োজনীয়তা আছে বলিয়া স্বীকার করে না। চন্দ্রিমা কয়েকজন সন্দিগ্ধচেতা শ্রোতাকে বুঝাইতেছে যে ইহা পাপের প্রায়শ্চিত্ত করিবার জন্য উপবাস নয়, শত্রুর হৃদয় পরিবর্তন করিবার জন্য উপবাস নয়। बिलूबाबू के प्रतिष्ठा के ख्याल से देशप्रेमी के नाते हमें ये करना है। तारपर 2 नम्बर वार्डे अशोक गाछटिर नीचे कांग्रेस सोशलिस्ट पार्टिर मेम्बारदिगेर एकटी मीटिंग बसियाছে। गोरे सिंह बक्तृता दितेছে, सब जिनिस अबजेक्टिवली देखते हইবে, प्रति मार्क्सिस्टेर कर्तव्य, आरो कत की। জাতীয় সংঘর্ষে পার্টির দানের জন্য তাহারা গর্বিত, কিন্তু একজন কমরেডের মৃত্যুতে তাহারা শোকে মুহ্যমান নয়, কিংবা পার্টির যে ইহাতে খুব ক্ষতি হইল এরূপ ভাব তাহারা দেখায় না। কত লোক আসিবে যাইবে, কত প্রকারের সামাজিক বন্ধন ও অচ্ছেদ্য পারিবারিক শৃঙ্খল বিচ্ছিন্ন করিয়া তাহারা রাজনীতি ক্ষেত্রে নামিয়াছে। সকলে না হোক অনেকেই। নিজের আদর্শের জন্য তাহারা কেউই প্রাণ দিতে কুণ্ঠিত নয়। নিজের প্রাণকে তাহারা যেমন মূল্যবান মনে করে না, অপরের প্রাণের উপরেও তাহাদের সেইরূপ দরদ কম। কমরেড ভোলা পিছনে বসিয়া হাসিতেছে। একটি আশ্চর্য জিনিস লক্ষ্য করিয়াছি রাজবন্দীদিগের মধ্যে। যে রাজনৈতিক কয়েদি দেশের জন্য নিজের স্বার্থ ও নিজের ভবিষ্যৎ সকলে জলাঞ্জলি দিয়াছে, যে স্বদেশের জন্য হাসি মুখে সর্বদা মৃত্যুবরণ করিতে প্রস্তুত, তাহাকেও জেলের মধ্যে সামান্য স্বার্থের জন্য জঘন্য নিজ মনের পরিচয় দিতে দেখিয়াছি। কমরেড ভোলা ফাঁসির সাজা হইতে বাঁচিয়া গিয়াছে, কিন্তু কয়েকটি মোকদ্দমা মিলাইয়া মোট 33 বৎসরের শাস্তি হইয়াছে। অসম্ভব ফুর্তিবাজ, সর্বদা হাসিমুখ। ফাঁসির সাজা হইলেও নিশ্চয়ই মুখের কোণের হাসিটি লাগিয়াই থাকিত। যে কাজে যত বিপদ তাহাতে তাহার তত আনন্দ বেশি। এই বালকের মতো সরল একনিষ্ঠ স্বদেশপ্রেমীটির ভাবিবার ক্ষমতা অল্প, কিন্তু কিছু হুকুম তামিল করিতে সে দ্বিধাহীন। এই কমরেডকেও 2 নম্বর ওয়ার্ডে থাকিবার সময় ডালের লঙ্কা লইয়া কালেশ্বর প্রসাদের সহিত মাথা ফাটাফাটি করিতে দেখিয়াছি। রাজবন্দীদের এই সকল দুর্বলতা নিত্য জেল কর্মচারীদিগের নজরে পড়ে। দেশের লোক রাজবন্দীদিগকে যে সম্ভ্রমের দৃষ্টিতে দেখে, জেলের কর্মচারীগণ কেমন করিয়া সে দৃষ্টিতে উহাদের দেখিবে? এই জন্যই বোধহয় দেশের লোকের প্রশংসা ব্যতীত উহাদের প্রশংসার জন্য আমি এত লালায়িত। জেলার একদিন সুপারিনটেন্ডেন্টকে বুঝাইতেছিলেন যে 9 ও 10 নম্বর সেলের কয়েদিরা খুব ভালো। দে নেভার গ্রাউজ অ্যান্ড গ্রাম্বেল, ইহাই উহাদের প্রশংসার মাপকাঠি।
সুপারিনটেন্ডেন্ট যখন সেদিন আমাকে আমার প্রয়োজনের কথা জিজ্ঞাসা করিতেছিলেন, তখন জেলার বাবু একটি পকেট বুক খুলিয়া ফাউন্টেন পেন লইয়া আমি কি চাই তাহার নোট করিতে একেবারে প্রস্তুত হইয়াছিলেন। ভদ্রলোকটিকে খুব হতাশ করিয়াছি। সেলের বাহিরে যেখানে কুঁজোটি আছে ঠিক সেইখানে জেলার বাবু সেদিন দাঁড়াইয়াছিলেন। ঘরের বাহিরে দরজার সম্মুখে একটি কুঁজোয় জল থাকে, এটি কিন্তু বাহিরে থাকে, আমাকে আত্মহত্যার হাত হইতে বাঁচাইবার জন্য নয়। সেলের সকল কয়েদিকে ইহা হইতে পানীয় জল সরবরাহ করা হয়, অবশ্য 9 নম্বর ও 10 নম্বর বাদে। যাহা তৃষ্ণা পায় সে সিপাহীজিকে ডাকে, না হয় সেলের ঘণ্টা বাজায়। সিপাহীজি নিজের ইচ্ছা ও অবকাশ মতো উঠিয়া তাহাকে জল দেয়। সাধারণত যে যখন জল চায় সে তখনই জল পায় না। অনেকের কাকুতি মিনতি যখন একসঙ্গে বেশ মুখর হইয়া ওঠে, তখন সিপাহীজি উঠিয়া কুঁজা হইতে জল গড়াইয়া দেয়। 1 নম্বর সেলের বিশেষ খাতির, সেই জন্য আমার দরজার সম্মুখে কুঁজাটি রাখা থাকে। কুঁজার নলটি গড়াদের ভিতর দিয়া টানিয়া লইয়া গ্লাসে জল গড়াইয়া লইলাম। যতদূর পারি জল গড়াদের বাহিরে ফেলিতে চেষ্টা করিয়া মুখে চোখে জল দিয়া লইলাম। মুখ চোখ দিয়া যেন আগুন বাহির হইতেছিল। সেলে নালি নাই, এই দরজার নিচ দিয়াই জল বাহিরে যাইবার কথা। মুখ চোখ ধুইবার সময় জল বেশিরভাগ ভিতরেই পড়িল। কুলকুচা করিয়া বাহিরে ফেলিলাম, দেওয়াল আর মেঝের সংযোগস্থলে সেই ছোট গাছটির উপর। এই গাছটিতে কুলকুচা করিয়া আমি প্রত্যহ জলসিঞ্চন করি। প্রতিবারই যখন কুলকুচা করি কত দূরে জল ফেলা যায় তাহার পরীক্ষা করি। মোটামুটি এ সম্বন্ধে ধারণা হইয়া গিয়াছে। দাঁড়াইয়া বসিয়া মুখের ভঙ্গি বদলাইয়া কত রকমে নিজের সহিত প্রতিযোগিতা করি, আগের রেকর্ড ভাঙিবার চেষ্টা করি। দ্বিপ্রহরের যখন বাহিরে সিমেন্টের মেঝে তাতিয়া আগুন লইয়া থাকে, তখন কুলকুচা করিয়া তাহার উপরে জল ফেলি। তাহার পর 1-2 করিয়া গণিতে থাকি, কতক্ষণে জল নিশ্চিহ্ন হইয়া শুকাইয়া যায়। কি গাছ জানি না, তামাটে রঙের পাতা, পাতাগুলো নিমের মতো দেখিতে। লণ্ঠনটি কাছেই থাকায় গাছটি স্পষ্ট দেখা যাইতেছে। ছোট লতানে গোছের গাছ, দেওয়াল থেকে আঁকড়াইয়া ধরিয়াছে। লণ্ঠনের আলোতে ছোট ছোট হলদে ফুলগুলিকে দেখা যাইতেছে না। কি বাঁচিবার আকাঙ্ক্ষা গাছটির! ইট আর সিমেন্টের মধ্যে ফাটল, তাহারই মধ্য দিয়া ইহা জীবন শক্তি আকর্ষণ করিয়া লইতেছে। আমার অবর্তমানেও লইতে থাকিবে। আমার কুলকুচার জলের প্রত্যাশা সে রাখে না। গাছটির দিকে তাকাইলে মনে হইতেছে উহার ডাঁটা ভাঙিলেই সাদা ঘন দুধের মতো রস বাহির হইবে। ক্ষেত পাঁপড়া, যাহাকে আমরা বলি খিরুই, তাহার রসও ঠিক এইরূপ দেখিতে। সেই রস জ্যাঠাইমা আমার কণ্ঠার নিচে একটি ফোড়ার উপর লাগাইয়া দিয়াছিলেন, ফোড়া ফাটাইবার জন্য। তাহার পর হইতে দুর্গাদের খেলাঘরের জন্য একটি পুরাতন মাটির প্রদীপে আমি আর নীলু কতদিন খিরুইয়ের দুধ সংগ্রহ করিয়াছি। দুর্গাদের ছোট বোন টেপি, আধময়লা ফ্রক পরা, মাথায় বেডা বিনুনি। আমি আর নীলু তাহাকে আশ্রমের কাছে গ্যাঞ্জেস দার্জিলিং রোডের উপর রাবার গাছের নিচে লইয়া গিয়েছিলাম। কেমন করিয়া রাবারের রস জমাইয়া রবার তৈয়ারি করিতে হয় তাহা দেখাইবার জন্য। আমি গাছে উঠিয়া ছুরি দিয়া একটি ডালের উপরের ছাল কাটিয়া দিলাম। টপ টপ করিয়া দুধের মতো রস পড়িতেছে। নীলু টেপিকে ধরিয়া তাহার নিচে দাঁড় করাইয়া দিল, বলিল, উপরে তাকাস না, খবরদার, তোর মাথার উপর ইরেজার তৈরি করে দিচ্ছি। ঘরে টেপি বেচারির কি কান্না! রাবারের রস জমিয়া তাহার মাথার চুল কামড়াইয়া ধরিয়াছে। মার কাছে আমরা 2 ভাই সেদিন কি প্রহারী খাইয়াছিলাম। ভাগ্যিস বাবা দেহাত গিয়াছিলেন।
তাহার মাসখানেক পরেই টেপি মারা যায়। আমার আর নীলুর তাহার পর কি মানসিক দুশ্চিন্তা, কি অনুশোচনা। আশ্রমের শিশু গাছের তলায় বসিয়া আমরা ঠিক করিয়াছিলাম রবারের রস মাথায় দিয়াই তাহার ডিফথেরিয়া হইয়াছে। নীলু আমার আগেই খবর আনিয়াছিল কার্তিক ডাক্তার টেপির গলা কাটিয়া তাহার মধ্য হইতে রাবারের রস বাহির করিয়াছে। দুর্গাদের বাড়ির সব ছেলেপিলেদের মা সেদিন আমাদের আশ্রমের বাড়িতে লইয়া আসিয়াছিলেন। টেপির ভাই ভোদা এই বৎসর উকিল হইয়াছে। তখন সে কত ছোট, মার কাছে শুইয়াছিল। রাত্রে বাড়ি যাওয়ার বায়না ধরিয়া কি কান্না। দরজার সম্মুখে বসিবার উপায় নেই, জলে ভিজিয়া গিয়াছে। নীল ডোরাকাটা ইজারটি দিয়া জল মুছিয়া লইলাম। ইজার ময়লা হইলেও আর ক্ষতি নাই, কাল তো আর ওটি পড়িতে হইবে না। 9 বৎসর আগে ভূমিকম্পের সময় মেঝেতে এই স্থানে গর্ত হইয়া গিয়াছে। আজ পর্যন্ত সেই অবস্থাতেই রইহা পিডব্লিউডির কর্মনিষ্ঠার সাক্ষ্য দিতেছে। 1 নম্বর সেলে যে থাকে তাহার আবার এত বাজ বিচার। ফাঁসির মঞ্চ হইতে সর্বাপেক্ষা নিকটে এই ঘর, আর যে আসামির ফাঁসির দিন সর্বাপেক্ষা নিকটবর্তী তাহারই দাবি এই ঘরের উপর। সেলের 4500 বাসিন্দার মধ্যে এই ঘরের উপর আমারই দাবি সর্বোচ্চ। পিডব্লিউডির লোকেরা ঠিকই ভাবিয়াছে ভিজা মেঝের উপর বসিয়া বাতগ্রস্ত হইতে যতদিন সময় দরকার, এ বাসিন্দাকে ততদিন বাঁচিতে হইবে না। আর যদি বিড়ালের ভাগ্যে শিকা ছিঁড়িয়া তাহার মার্সি পিটিশন মঞ্জুর হইয়া যায়, তাহা হইলে সামান্য রোগের কথা ধর্তব্যের মধ্যে নয়। আজিকার দিনেও কিন্তু মনে হইতেছে এ ভিজার উপর বসিয়া অসুখ করিতে পারে। একটা গল্প পড়িয়াছিলাম, একজন লোক আত্মহত্যা করিতে প্রস্তুত, বিশেষ শিশি মুখের কাছে লইয়া গিয়াছে। হঠাৎ তাহার বন্ধু বাহির হইতে ইহা দেখিয়া পিস্তলটি তাহার দিকে নিশানা করিয়া বলিল, ফেলে দে বলছি গেলাসটা, না হলে এক্ষুনি গুলি করলাম। হাত হইতে গ্লাস পড়িয়া গেল। কে বুঝিতে পারে মনের এই গতি? হয়তো দরজার সম্মুখের এই গর্তটি ভূমিকম্পের পর মেরামতের সময় নজরে পড়ে নাই। ইঞ্জিনিয়ারের বিশেষ দোষ নাই, হঠাৎ নজরে পড়ে না। কাছাকাছি জল পড়িলে সব জল ওই স্থানে গিয়া জমা হয়, তখন বোঝা যায় ওই স্থানে একটা গর্ত। কি কাণ্ড সেবার ভূমিকম্পের সময়! 1934 সালের ভূমিকম্পের কথা বলিতেছি। পাটনা ক্যাম্প জেল হইতে উত্তর বিহারের সকল রাজবন্দীকে গভর্নমেন্ট ছাড়িয়া দিল ভূমিকম্প পীড়িত জনগণের সেবার জন্য। নীলু 1932-এর শেষের দিকেই ছাড়া পাইয়াছিল। বাবা মা দুজনেই জেলে। নীলু জ্যাঠাইমাদের বাড়িতেই থাকিয়া পড়ে। আমরা বিএনডব্লিউ রেল দিয়া আসিতেছি। প্রতি স্টেশনেই ভূমিকম্পের ধ্বংসলীলার চিহ্ন বিদ্যমান। পথহারা না কোন স্টেশনের কাছে একদিন বসিয়া থাকিতে হইল। পুল ভাঙিয়া গিয়াছে, নৌকায় পার হইবার বন্দোবস্ত হইয়াছে। গভর্নমেন্টের নিকট হইতে 3 আনা খোরাকি পাওয়া গিয়াছিল। সেই নদীর ধারের হাটে দইওয়ালার সহিত ঠিকা হইল 4 পয়সার যে যত দই খাইতে পারে। নাগেন্দর সিং প্রায় 4-5 সের দই খাইল, বিনা মিষ্টিতে লালচে রঙের মহুয়া দই, সঙ্গে পয়সা নাই। কারাগোলা রোড স্টেশন হইতে পূর্ণিয়া পর্যন্ত হাঁটিয়া যাইতেই হবে। গ্যাঞ্জেস দার্জিলিং রোডে কি বড় বড় ফাটল। হরদার পুলটি ভাঙিয়া গিয়াছে। হরদা বাজারের নিকট গিয়া পা আর চলে না। দুবেজি কংগ্রেস কর্মী তাহার দোকানে উপস্থিত হইতেই তাহার স্ত্রী দৌড়াইয়া ভিতরে চলিয়া গেল। অল্পক্ষণ পরেই পূর্ণাম এই কথাটা বলিতে বলিতে বাহির হইয়া আসিল। দেখিলাম মিলের শাড়ি বদলাইয়া সবুজ পাড়ের খদ্দরের শাড়িখানি পরিয়া আসিয়াছে। গায়ের রং এত বয়স সত্ত্বেও সুন্দর ফুটফুটে, রিজু দেহ,
টিয়া পাখির ঠোঁটের মতো বাঁকা নাকটি। সর্বোপরি চোখ মুখের একটি আত্মমর্যাদার ভাব বৃদ্ধার রূপকে আরো শ্রীময়ী করিয়া তুলিয়াছে। দুবেজির স্ত্রী ও দুবেজি কি খাতিরটাই করল। দুধে চিরা ভিজাইয়া সে চিরা দই দিয়া আমরা রঙ্গ কৌতুকের মধ্যে তৃপ্তি করিয়া খাইলাম। কৌতুকের লক্ষ্য দুবেজি। সকলেই তাহার ভোজপুরি বুলি অনুকরণ করিয়া কথা বলিবার চেষ্টা করিতেছে। দুবেজি পৌঁছাইলামকে চোঁপল বললেন, তাহা লইয়া কি হাসি। বৃদ্ধ বৃদ্ধাও এই হাসিতে যোগ দিয়াছে। আগুনের ঘুরের ধারে অনেক রাত্রি পর্যন্ত দু বেয়ানির সহিত গল্প হইল। মার কথা, এইবার শাদী করিতে হইবে। আরো কি কি মনে পড়িতেছে না। দু বেইন নিমক সত্যাগ্রহের সময় লবণ তৈয়ার করিয়া জেলে গিয়াছিল, কিন্তু পুলিশ কেন জানি না দুবেজিকে ধরে নাই, বোধহয় বয়স হইয়াছে বলিয়া। তাহার পর হইতে দুবেইন নিজেকে দুবে অপেক্ষা বড় বলিয়া মনে করে। দুবেজি আমার কাছে এইসব নালিশ করিল। ভারী সরল মন এই স্বামী স্ত্রী দুইজনের। নিজেদের সামান্য জমি জমা যাহা ছিল কংগ্রেসকে দান করিয়াছে। রাত্রিতে শুইয়া আছি, ওহারা মনে করিল আমরা ঘুমাইয়া পড়িয়াছি। পাছে আমাদের নিদ্রার ব্যাঘাত হয়, আমাদের কম্বলের উপর আরেকখানি করিয়া কম্বল চাপা দিয়া গেল। তাহার পর ওই স্থান হইতে রওনা হইবার পূর্বে স্থানীয় প্রাইমারি স্কুলের দিকে আমাকে একান্তে লইয়া গিয়া বলিল, আমাদের একটি অনুরোধ রাখতে হবে। আমাদের ছেলে পেলে নেই। তোমাকে কতদিন থেকে, সেই যখন তুমি এতটুকু ছিলে তখন থেকে দেখছি। মাস্টার সাহেবের ছেলে তো আমাদেরও ছেলে। আমরা গরিব মানুষ, তোমরা হলে বাঙালি বিলুবাবু। কিন্তু আমাদের একটি কাজের দায়িত্ব তোমাকে নিতেই হবে। আমাদের যে কয়েক বিঘা জমি আছে তাহার আয় আমি কংগ্রেসের কাজেই খরচা করি। এগুলো লেখাপড়া করে দিয়ে যেতে চাই। আমরা মরে যাবার পর তুমি এগুলো মহাত্মাজির কাজে লাগিও। আমরা আর কটা দিনই বা বাঁচব, তাহাদের কাছে কথা দিয়াছিলাম। দুবেইন এখনো বোধহয় সেই রঙিন কাগজের রথের মধ্যস্থিত রামজির মূরতের সম্মুখে বসিয়া প্রদীপের আলোয় তকলিতে এন্ডির সুতো কাটিতেছে। হরদাবাজার হইতে পূর্ণিয়া পৌঁছালাম পরের দিন দুপুর বেলায়। গান্ধী আশ্রম গভর্নমেন্ট জব্দ করিয়াছে, তথাপি সেই দিকেই চলিলাম। দূর হইতে দেখিতেছি জেলা কংগ্রেস অফিস ঘরের পাশের শিশু গাছটি পিতাভ জরদ রঙের বিগুনিয়া ফুলে ভরিয়া গিয়াছে। আমি সেবার লতাটি ওই গাছে উঠাইয়া দিয়াছিলাম। পতাকা স্তম্ভের জাতীয় পতাকা পূর্বে বহু দূর হইতে দেখা যাইত, এখন তাহা নাই। কিন্তু ভাসমান সাদা মেঘখণ্ডের পটভূমিকায় বিগ্নুনিয়া ফুলে ভরা শিশু গাছটি জাতীয় পতাকারই কাজ করিতেছে। সাদা, জাফরানি, সবুজ তিনটি রং। আশ্রমের বাড়িগুলি খড়ের। আমাদের বাড়ির বেড়া ভাঙিয়া পড়িয়াছে। টিউবওয়েলের উপরের অংশটি নাই। এসডিও সাহেবের সিল করা দরজায় তালার চিহ্ন মাত্রও নাই। তক্তাপোষ ও বড় আলমারিটি ছাড়া আর কোনো জিনিসই ঘরে নাই। ছোটখাটো সব জিনিসই যে পারিয়াছে লইয়া গিয়াছে। রান্নাঘরের দরজার কপাট দুইটিও কে তুলিয়া লইয়া গিয়াছে। মহাত্মাজির ছবিখানি চুরি গিয়াছে। নদীর তৈয়ার করিয়া দেয়া ফ্রেমে বাঁধানো তুলার পেঁচাটি দেখিলাম না। সহদেবের বোন সরস্বতীর ছোটবেলার তৈরি কার্পেটের উপর বোনা আনটাচেবিলিটি ইজ আ সিন, সিনের এনটি জেডের মতো করিয়া লেখা, তাহাও নাই। আমার লেখা একটা কবিতা নীলু পোস্টবোর্ডের উপর আঁটিয়া টাঙাইয়া দিয়াছিল, সেইটি রহিয়াছে। লেখা অস্পষ্ট হইয়া গিয়াছে। আর আমারই আঁকা রবিবাবুর ছবি পিচবোর্ডের ওপর আঁটা, এখানেও দেখিলাম কেহ লইবার যোগ্য দ্রব্য বিবেচনা করে নাই। হয়তো ফ্রেমে বাঁধানো নয় বলিয়া ছাড়িয়া গিয়াছে। ফুলের গাছগুলি চুরি হইয়া গিয়াছে। কেবল গোলাপি আর সাদা ভিনকা ফুলে আঙিনাটি ভরিয়া রহিয়াছে।
বোধহয় উহার কাজ ছাগলে গরুতে খায় না। মধ্যে মধ্যে দু একটা ভ্যারেন্ডার গাছ মাথা উঁচু করিয়া রহিয়াছে, আভিজাত্যহীন নগণ্য ভিনকাকে তাচ্ছিল্য করিবার জন্য। গুটি পোকার চায়ের বাড়ি একেবারে পড়িয়া গিয়াছে, গরুর গাড়ির চাকা দুইটি কে খুলিয়া লইয়া গিয়াছে। তেলের ঘানির ঘরটি খাড়া আছে, কিন্তু ঘরের ভিতরটি অরর গাছের মতো দেখিতে এক প্রকার আগাছায় ভরা। ভিতরে যাইবার উপায় নাই। আশ্রম লাইব্রেরির বই একখানিও নাই। হল ঘরের মধ্যে দেখিলাম রাশিকৃত আবর্জনা, অনেকগুলি ছাগল ও গরু প্রত্যহ বাঁধিবার চিহ্ন তথায় বর্তমান। প্রতিবেশীরা দেখিতেছি কংগ্রেসের এই দুর্দিনেও ঘরটিকে ভুলে নাই। মন উদাস হইয়া গেল। আশ্রম হইতে বাহির হইয়া জ্যাঠাইমির বাড়ির গেটের মধ্যে ঢুকিলাম। এটা বাবার অন্তরঙ্গ বন্ধুর বাড়ি। বাড়ির ঠিক সম্মুখে একটি তাঁবু। তাঁবুর দরজার উপর একটি সাদা ছাগল ঊর্ধ্বমুখ হইয়া এক মনে একটি লতা পাতার এমব্রয়ডারি করা টেবিল ক্লথ চিবাইতেছে। ননীদের মেয়ে বুড়িয়া আর তাহার খেলার সাথীগণ মাঠের মধ্য দিয়া যে বিরাট ফাটলটি চলিয়া গিয়াছে তাহার মধ্যে দৃষ্টি নিবদ্ধ করিয়া উবুর হইয়া শুইয়া আছে। আমাকে দেখিয়া সকলে দৌড়াইয়া আসিল। আমি জিজ্ঞাসা করিলাম, ওখানে কি করছিলি? বলিল, ছোট মামা বলেছে যে ফাটলের মধ্যে দিয়ে আমেরিকা দেখা যায়। বাহির হইতে চিৎকার করিতে করিতে বুড়িয়া বাড়ি ঢুকিল। দিদিমা, দেখ কে এসেছে। জ্যাঠাইমা নদী হব্বিষ্যি ঘরে খাইতে বসিয়াছেন। কোথায় নদী বলিয়া ঢুকিতেই দুইজনেই খাওয়া ছাড়িয়া বাহিরে আসিলেন। জ্যাঠাইমা ডান হাত এঁটো, পা হাত দিয়ে আমাকে কাছে টানিয়া লইলেন। নীলু দেখি ঘরের মধ্যেই ছিল। চোখ রগড়াইতে রগড়াইতে বাহিরে আসিল। জ্যাঠাইমার খাওয়াটি নষ্ট করলে তো, এখন জ্যাঠাইমার পাতে বসে ওগুলোকে এলো বলিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল। নদী বলল, দেখেছ দেখেছ, আমাদের তো হয়েই গিয়েছিল। নদীর চোখে কপট ক্রোধের চিহ্ন। জ্যাঠাইমা নীলুকে তাড়া দিয়া কহিলেন, তুই আবার ওই ভাঙা ঘরে শুয়েছিলি, ঘর চাপা পড়ে মরবি নাকি? তোকে নিয়ে আর পারি না। আর আমি তোকে এখানে রাখবো না, পাঠিয়ে দেব মামার বাড়িতে। কি ডাকাত কি ডাকাত, কাল রাতে ওই আটফাটা ঘরে শুয়েছিলি। তারপর কত কথা কত গল্প। নীলুর কথাই ফলিল। সেই পাতেই আমাকে খাইতে হইল। আমরা কখনো জ্যাঠাইমাদের বাড়িকে নিজেদের বাড়ি ছাড়া ভাবিতে পারি নাই। জ্যাঠাইমাদের বাড়ি চিরকাল আমাদেরও ও বাড়ি। জ্যাঠাইমাকে মনে পড়ে। সম্মুখের দুইটি বড় বড় দাঁত মুখের বাহিরে আসিয়া পড়িয়াছে। কপালে দুই ভুরুর মাঝে একটি নীল উল্কির দাগ। মাথায় কাঁচা পাকা চুল, ছোট্ট মুখখানি। মুখে হাসি লাগিয়াই আছে, আর হাসিলেই দেখা যায় সম্মুখের নিচের পাটির দুইটি দাঁত পড়িয়া গিয়াছে। পরনে মটকার থান। জ্যাঠাইমার চোখে মুখে কথাবার্তায় এমন মাতৃত্বের ভাব যাহা সচরাচর দেখা যায় না। রাফায়েলের মাতৃমূর্তি বড় গম্ভীর, কেমন যেন একটু আড়ষ্ট আড়ষ্ট ভাব। সর্বশরীরে সাবলীল ছন্দ ও স্বচ্ছন্দ গতির অভাব। হাসপাতালের নার্সদের মেট্রনের মতো যেন কৃত্রিম গাম্ভীর্যে ভরা, কিন্তু জ্যাঠাইমা যেন দেশি পটুয়ার আঁকা যশোমতির ছবি। চাকচিক্য নাই, কিন্তু অন্তরে সাড়া দেয়। আমার মার যে ভাব আমার আর নীলুর প্রতি, জ্যাঠাইমার সেই ভাব পাড়ার সব ছেলেমেয়ের প্রতি। সকলেরই এখানে অবারিত দ্বার, কিন্তু আমার গর্ব যে আমার স্থান তাহাদের মধ্যে সর্বোচ্চ। নীলুরা তো যখন তখন জ্যাঠাইমাকে এই বলিয়া খ্যাপায় যে তিনি আমার উপর পক্ষপাতিত্ব করেন, আর সকলকে না দিয়া লুকাইয়া আমার জন্য খাবার রাখিয়া দেন। আমি জেলে থাকিবার সময় জ্যাঠাইমা একবার খুব অসুখে পড়েন। সেই সময় নাকি তাহার সব সম্পত্তি আমাকে দিয়া যাইবার ইচ্ছা প্রকাশ করে। তখন দেখা যায়
তাহার নিজের সম্পত্তির মধ্যে আছে একটি পুরনো বালিশের ওয়ারের মধ্যে 26টি টাকা আর 1 কলসি পুরনো ঘি, প্রতি মাসে কিছু কিছু করিয়া জমানো। নীলু রসাইয়া এই সকল গল্প করে এবং যখন তখন জ্যাঠাইমাকে এই জন্য উদ্ব্যস্ত করিয়া তোলে। সেই একবার জ্যাঠাইমার ভাইয়ের নাতনির বিয়েতে জ্যাঠাইমাকে লইয়া গিয়াছিলাম তাহাদের দেশে, পাবনা জেলার ছোট্ট একটি গ্রাম, যমুনা নদীর তীরে। জ্যাঠাইমার সঙ্গে তাহাদের গ্রাম দেখিতে বাহির হইয়াছি। তাহার কবিরাজদার ভিটে, গ্রামের বাবুদের ভাঙা মন্দির, ভৈরব ভুঁইয়া, যাহার নামে শুকনো গাছে ফল ধরিত, বাঘে গরুতে এক ঘাটে জল খাইত, তাহাদের প্রাচীন বসতবাড়ি, আরো কত জায়গা দেখিলাম। জ্যাঠাইমার কাছে বাল্যকাল হইতেই এই সকল স্থানের এত গল্প শুনিয়াছিলাম যে কিছুই যেন নূতন লাগিতেছিল না। তাহার পর জামাই দিঘির ধারের বাঁধের উপর দিয়া যাইতেছি। জ্যাঠাইমা দেখাইলেন এইখানে নবদ্বীপ ডাক্তার সাইকেল হইতে পড়িয়া গিয়াছিল। তখন এ জেলায় একখানি মাত্র সাইকেল ছিল। সাইকেল দেখবার জন্য আমরা পাড়ায় সবাই এখানে এসে দাঁড়িয়েছি। বেচারা হুড়মুড় করে পড়ে গেল দিঘির জলের ভেতর, একেবারে সাইকেল টাইকেল নিয়ে। আমি বললাম, জ্যাঠাইমা, সে যে বলেছিলে ফেরিমেন্টের রাস্তার উপর, আরে এই বাঁধের উপর দিয়ে এইটাই ফেরিমেন্টের রাস্তা। আর দেখ, তোকে একটা কথা বলি, বস এখানে। তুই যে আমাকে জ্যাঠাইমা জ্যাঠাইমা বলে ডাকিস আমার একটুও ভালো লাগে না, আমাকে মা বলতে পারিস না? আমি কেমন হতভম্ব হইয়া গেলাম। তাহার মুখের দিকে তাকাইয়া দেখি আগ্রাহীন্বিত ভাবে জিজ্ঞাস্য নেত্রে আমার দিকে চাহিয়া রহিয়াছেন, আমার উত্তরের প্রতীক্ষায়। প্রগাঢ় স্নেহপূর্ণ মাতৃত্বের ঝলকে মুখ উদ্ভাসিত। প্রশ্নটি এত অপ্রত্যাশিত যে আমার মুখে উত্তর যোগাইতে বেশ কিছুক্ষণ সময় লাগিল। ভাবিয়া চিন্তিয়া বলিলাম, জ্যাঠাইমাও যা মাও তাই, তুই তো একই। দেখিলাম আমার উত্তরে তিনি বিলক্ষণ অপ্রস্তুত হইয়াছেন। অপরাধীর সুরে বলিলেন, তোর মা আছে, তোকে এ অনুরোধ করা আমার অন্যায় হয়েছে। তাহার দৃষ্টি দিঘির অপর পারে, কিন্তু কোনো নির্দিষ্ট জিনিসের উপর নয়। সেই দিন হইতে অপর সকলের আসাক্ষাতে জ্যাঠাইমাকে মা বলিয়া ডাকি। সকলেই কথাটা জানে, কিন্তু তথাপি জ্যাঠাইমা ডাকে ছোটবেলা হইতে এমন অভ্যস্ত যে সকলের সামনে মা বলিয়া ডাকিতে কেমন যেন সংকোচ হয়। নবদ্বীপ ডাক্তারের সাইকেল হইতে পড়িয়া যাইবার স্থান দেখাইবার সময় জ্যাঠাইমার হঠাৎ আমার মা হইবার ইচ্ছা কেন হইল তাহা আজও ঠিক ধরিতে পারি নাই। এতক্ষণ শুনছিলেন সতীনাথ ভাদুরীর লেখা জাগরীর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।